তাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল কটা মুসলিম, কটা রোহিঙ্গা, কজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, বলে এটা এই এন্ডে বলা যাবে না। কারা বলবে তাহলে? সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তাহলে কি এর মধ্যে কোনো চক্রান্ত, এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কোন রাজনৈতিক দলের? রাজ্যপাল কেন এই সিদ্ধান্ত নিলেন, কেন এই রাজ্যপালকে বদল করা হলো? রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র তৈরি হচ্ছে, এবং যারা এটা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হাঁটুতে বুদ্ধি। রাজ্যপাল বদল দিয়ে দুর্নীতি আটকানো যাবে? 72 বছরের লোককে বারাসাতে কতক্ষণ 6 ঘন্টার উপরে রোদে দাঁড়িয়ে থাকতে থাকে, ডিলিটের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অ্যাডজুডিকেশনের জন্য হেয়ারিং থাকতে হচ্ছে। কালকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে বাবুল সুপ্রিয়, কি অকথ্য ভাবে, অভদ্রচিত ভাবে উজ্জ্বল মুখোপাধ্যায় সিনিয়র সাংবাদিক কলকাতা তাকে অপমান করেছে আমি মনে করি। হঠাৎ করে রাজ্যের রাজ্যপাল ইস্তফা দিয়েছেন, তার মানে কি পশ্চিমবঙ্গে ভোটের আগেই রাষ্ট্রপতি শাসন? হিসেব বলে মে মাসের 7 তারিখের মধ্যেই এই পুরনো সরকারের মেয়াদ শেষ হবে, অর্থাৎ আর মাত্র 40 থেকে 45 দিন হাতে রয়েছে। এসআইআর কি সম্পূর্ণ হবে? যেখানে বিজেপি এবং বামেরা বারবার দাবি করছেন এসআইআর সম্পূর্ণ না হলে, এসআইআর না হলে নির্বাচন নয়, তাহলে কি শেষ অবধি রাষ্ট্রপতি শাসন? কোন দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ? এইসব নিয়েই প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে প্রথম কলকাতায় আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যেটা সবার আগে জানতে চাইবো, গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, যেখানে যে পদত্যাগের মাত্র কয়েক ঘন্টা আগেই রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল আগামী কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির এক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ সফরকালে। সেখানে হঠাৎ করে এই পদক্ষেপ, কি মনে হচ্ছে? তাহলে কি এর মধ্যে কোনো চক্রান্ত, এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে, মানে কোন রাজনৈতিক দলের? না এটা আর 5টা রাজ্যে যেহেতু রাজ্যপাল বদল হয়েছে তারই একটা পদক্ষেপ? দেখো, আমি এখানে একটা কথা বলি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রের সরকারের তরফ থেকে কিন্তু এ বিষয়ে কোন রকম, এখনো পর্যন্ত যেটা, যখন আমরা ভারতীয় সময় 6 মার্চ প্রায় 11:30টায় কথা বলছি, এখনো পর্যন্ত এর কোনো বিস্তৃত কোনো খবর আমাদের কাছে কিন্তু সরকারের তরফ থেকে আসেনি। বিষয়টা হচ্ছে, দেখো, সাংবিধানিক ভাবে নিয়ম, কোনো রাজ্যপাল চেঞ্জ করতে গেলে সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যিনি প্রশাসনিক প্রধান থাকেন তার সঙ্গে একটা খুব ছোট করে হলেও আলাপ আলোচনা, একটা মন্তব্য সংলাপের জায়গা থাকে। কিন্তু লুকিয়ে ছুপিয়ে এই যে হঠাৎ করে সিদ্ধান্ত, আমি জানতে চাইছি রাজ্যপাল কেন এই সিদ্ধান্ত নিলেন, কেন এই রাজ্যপালকে বদল করা হলো? এটা আমার প্রশ্ন না, এটা সাধারণ মানুষের প্রশ্ন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো, বিস্ময় প্রকাশ করেছে যে কেন এটা হলো। আর সবচেয়ে চাইতে বড় বিষয় যেটা এখন এই মুহূর্তে গণমাধ্যমে উঠে আসছে, যাকে রাজ্যপাল সাময়িক সময়ের জন্য করা হয়েছে, বিষয়টা এমন ভাবে হাইলাইট করা হচ্ছে যিনি আইবির প্রধান ছিলেন, সিবিআইর প্রধান ছিলেন, সেই বিষয়টা। এবং তুমি জানো তামিলনাড়ুর রাজ্যপাল, তামিলনাড়ুর যে মিস্টার স্ট্যালিনের সঙ্গেও তার কিছু মতানৈক্য হয়েছে, মতভেদ হয়েছে। সেই বিষয়টাকে কেন এত গুরুত্ব দিয়ে এত মিডিয়া এটা তুলে ধরছে? মিডিয়ার কাজ তো তুলে ধরাই, কিন্তু এটাকে কেন হাইলাইট করা হচ্ছে? তুমি জানো যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন যারা চালায়, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন কংগ্রেস বলো, সিপিএম বলো, কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু বারবারই তাদের একটা অভিযোগ যে সবসময় কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে একটা নাড়াঘাটা করার। ইতিমধ্যে নির্বাচন কমিশন, তুমি জানো যে গতকাল একটা নির্দেশনামা দিয়েছে, 15টি এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি কিন্তু এখানে এই নির্বাচনে এই মুহূর্তে তারা কাজ শুরু করবে। সেই জায়গা থেকে এই রাজ্যপালের হঠাৎ বদল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তারা যে প্রশ্ন করবে বা যে কৌতূহল, যে বিস্ময় প্রকাশ করছে, এটা কিন্তু যথার্থই বলে আমার মনে হচ্ছে। এবং তুমি দেখো, আপনি যদি সমাজ মাধ্যমে দেখো, কলকাতার বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিরা কিন্তু নানা রকম ভাবে বিস্ময় প্রকাশ করেছে। স্বাভাবিকভাবে এটা সাংবিধানিক ভাবে এই রাজ্যপাল বদল কতটা যে সদর্থক ছিল, ঠিক ছিল না ভুল ছিল, এটা কিন্তু সময় বলবে। এই নির্বাচনের আবহে রাজ্যপাল বদল কিন্তু পশ্চিমবঙ্গে অবশ্যই করে রাজনৈতিক দলগুলোর কাছে, সরকার পক্ষে যারা রয়েছে তারা, বামেরা রয়েছে এবং কংগ্রেসীদের কাছে কিন্তু অবশ্যই একটা বিতর্কে, তারা যে সুর উঁচিয়ে বিষয়ে রাজনীতি করবে নির্বাচনের আগে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার মানে কি আপনি বলতে চাইছেন যে এখানে একটা মানে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র তৈরি হচ্ছে? বা যদি আমরা একটুখানি খেয়াল করি যে সংবিধানের 324 নম্বর ধারাকে কাজে লাগিয়ে কিছু একটা করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার? দেখো, কিছু একটা, এখানে তো গোপনীয়তা হওয়ার কিছু নয়।
নির্বাচন করবে, পরিচালনা করবে নির্বাচন কমিশন। যেখানে সরকার 324, আমি একটু মাঝখানে বলি, 324 ধারা বলছে মানে নির্বাচন কমিশনই শেষ কথা। তাহলে নির্বাচন কমিশন তো নিজেই করতে পারে, তাহলে আবার এখানে কেন্দ্রীয় সরকার বা বিজেপির হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে কেন? তাহলে তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা কৌশল, কাউকে চেপে ধরার একটা প্রবণতা। বিরোধীরা যে কথাটা বলছে কেন্দ্রের বিরুদ্ধে, এটা তো পরিষ্কার। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, হোক না রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করার পরে তারপরেও দেখা যাক না ম্যান্ডেট কোন দিকে যায়, কিন্তু সেটা কৌশল করে কেন, ক্যামেরার পিছন দিক দিয়ে কেন, পিছন দিক থেকে কেন? এ তো পিছন দিক থেকে ছুরি মারার মতন একটা প্রশাসনিক কায়দা। এটা তো হওয়া উচিত না। পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যখন ম্যান্ডেট দেবে, তাহলে এই কৌশল, এই পিছন থেকে ছুরি মারার প্রবণতাটা কেন? আমার না, প্রশ্ন। আপনি যেটা ছুরি মারার প্রসঙ্গ বলছেন, যে একই সঙ্গে তো সেটাও রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আরো অনেক রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে, কেরল থেকে না, শুরু করে তামিলনাড়ু, সব জায়গায় হয়েছে। এটা কি রুটিন রাজ্যপাল বদল? তাহলে তো আগে থাকতে অ্যানাউন্সমেন্ট থাকতে পারত, গোপনে কেন হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল? এটা তো সাধারণ মানুষের প্রশ্ন, আমিও এই প্রশ্নটা রাখছি। এটা একটা ভীতির সঞ্চার করা। আজকে কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্ত, যেটা নির্বাচন কমিশন নিচ্ছে না, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সোচ্চার হবে, বিতর্কের দানা বাঁধবে। আমরা চাই একটা নিরপেক্ষ, সুস্থ, শান্তিপূর্ণ ভোট। পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা দেখেছি একটা পৌর নির্বাচন, একটা যে কোনো নির্বাচন মানেই খুনোখুনি, গোলাগুলি, অশান্ত পরিবেশ। সেই জায়গা থেকে যদি রাষ্ট্রপতি শাসন দিয়ে নির্বাচন করতে হয়, তাহলে করুক, সেটা নির্বাচন কমিশন করবে। তার মানে কি যদি আপনি তারা মনে বলতে করে। চাইছেন অন্যান্য বিরোধী দলরা তো এখন চুপচাপ রয়েছে, বাম বা কংগ্রেস, এরা সবাই চুপ রয়েছে, তাহলে মানে তারপরে একটা বাম, কংগ্রেস বা বিজেপি এর মধ্যে কোনো আঘাতের কথা বলছেন না? এরা অবশ্যই এটা শুধুমাত্র একটা আঘাত। সরকারি পদক্ষেপ। কোনোদিন নির্বাচনে কোনো ঘোষণা হয়নি, এত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে নিরাপত্তার কারণে। কিসের নিরাপত্তা? আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখছি ধর্নায় বসছে। আজকে নির্বাচন কমিশনের সামনে বামেরা ধর্নায় বসছে। এই ধর্নায় বসার পরিবেশ কেন তৈরি হবে? আমি একটা কাজ করব, অবশ্যই এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, একটা নিরীক্ষণ, সুষ্ঠু, পরিষ্কার, ঠিকঠাক ভোটার তালিকা থাকবে। আমরা গণমাধ্যম খুললে, সমাজ মাধ্যম খুললে, এখন মোবাইল খুললেই শুধু ত্রুটি 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 বারবার প্রকাশ আসছে। কেন এই কাজটা করতে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছতে হয়? নির্বাচন কমিশনকে কেন কাঠগড়ায় দাঁড় করাতে হয়? কে ঠিক? নির্বাচন কমিশন ঠিক? কেন্দ্রের সরকার ঠিক? তৃণমূল সরকার ঠিক? কে ঠিক? সাধারণ মানুষ কোথায় যাবে? ভোটটা দেবে তো সাধারণ মানুষ, ম্যান্ডেট দেবে। সেই সাধারণ মানুষ কেন নাজেহাল হচ্ছে? তার মানে আপনার কথা অনুযায়ী যেটা স্পষ্ট হচ্ছে, একদিকে যখন এসআইআর ছিল তখনও বারবার অভিযোগ উঠেছে সাধারণ মানুষকে হয়রানি, আবার এই রাজ্যপাল বদল বা রাজ্যপালের হঠাৎ করে পদত্যাগ, এর মধ্যে কোনো গভীর রাজনৈতিক চক্রান্তের সন্ধান পাচ্ছেন অবশ্যই না? রাজনৈতিক চক্রান্ত, অবশ্যই আমি মনে করি রাজনৈতিক চক্রান্ত। এবং যারা এটা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হাঁটুতে বুদ্ধি। রাজ্যপাল বদল দিয়ে দুর্নীতি আটকানো যাবে? দুর্নীতি আটকাবে সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়ে, দেশের আইন ব্যবস্থা দিয়ে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, হঠাৎ করে রাজ্যপাল বদল কেন? কিন্তু তাহলে আপনি তো এটাও তো এটা তো বিরোধীদের কথা বলার সুযোগ করে দেওয়ার জায়গা হচ্ছে। বিজেপিও তো বারবার দাবি করে আসছে ভোটার তালিকা সংশোধন না হলে অনেক গন্ডগোল রয়েছে, ভোট হবে না। তাদের দিক থেকেও তো আপনি অস্বীকার করতে পারেন না ভোটার তালিকা সংশোধনটা কোনো ভুল পদক্ষেপ বলে। না, ভোটার তালিকা সংশোধনটা আমি 100 বার না 1000 বার সমর্থন করি, কিন্তু সেই কাজটা সুষ্ঠুভাবে করতে গিয়ে সাধারণ মানুষকে কেন হয়রানি হতে হবে? তুমি জানো বারাসাতে কত বড় লাইনকে, 72 বছরের লোককে বারাসাতে কতক্ষণ 6 ঘন্টার উপরে রোদে দাঁড়িয়ে থাকতে থাকে, ডিলিটের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এডজুডিকেশনের জন্য হেয়ারিং থাকতে হচ্ছে দিনের পর দিন। যে কাজটা সরকার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারতো, সেই কাজটা সরকার সাধারণ মানুষকে পথে নামাচ্ছে। তার মানে কি এবারে ভোটে এটা কোনো কাজের প্রসিডিংস? আমাদের রাজ্যের নির্বাচন কমিশন মনোজ আগরওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল কটা মুসলিম, কটা রোহিঙ্গা, কজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, বলে এটা এই এন্ডে বলা যাবে না। কারা বলবে তাহলে? তারা নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করেছে কেন? সাংবাদিকরা তো প্রশ্ন করবে। কালকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে বাবুল সুপ্রিয়, কে অকথ্য ভাবে, অভদ্রচিত ভাবে উজ্জ্বল মুখোপাধ্যায়, সিনিয়র সাংবাদিক কলকাতা, তাকে অপমান করেছে। আমি মনে করি, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই দাবি করব যে এই কে চটি চাটা, কে কি, আমরা সে পথে যাব না। একজন সিনিয়র সাংবাদিককে, আমার ধারণা বাবুল সুপ্রিয়র থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় বয়সে অনেক বড়, সিনিয়র, তাকে তুমি করে কথা বলছে। যেটা সত্যি, যেটা ঠিক, সেটা বলতে হবে। কেন বিধানসভায় দাঁড়িয়ে একজন রাজ্যসভার সাংসদ, আমি দেখলাম আমাদের সিনিয়র মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাস, উনি বিষয়টাকে সামাল দিয়েছেন। আমাদের সাংবাদিকদের একটা ন্যূনতম সম্মান থাকবে না? না, আপনাকে একটু থামাচ্ছি এই জায়গায়। দেখুন, মানে কোনো সংবাদ মাধ্যমে সমালোচনা বা আলোচনা করা বোধহয় আমাদের কাজ নয়, বা আমরা এখানে করব না। তার কারণ
তারা তাদের মতন করেছেন। এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ কর্মীর ভূমিকা নিয়ে বিভিন্ন সময় অনেক প্রশ্ন উঠেছে, সমালোচনা হয়েছে বা বিতর্ক দেখা গিয়েছে। তারা আজকে অন্য দলের সরাসরি রাজনৈতিক দলেও যোগদান করে, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা যাচ্ছি না। আমরা দেখো, যদি আমি সরাসরি একজন সাংবাদিক হিসেবে তুমি জানো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উনি পার্সোনালি বিভিন্ন মানুষের খোঁজ খবর রাখে, কোনো অনুষ্ঠানে সম্মেলনে সাংবাদিকরা জড়ো হলে খোঁজ নেয়। তার মানে সেই সাংবাদিক কিন্তু চটিজাটা হয়ে গেল না, এটা মানুষের একটা ভুল ভ্রান্ত ধারণা। একজন সাংবাদিককে একটা সাংবাদিক প্রশ্ন করতেই পারে। বাবুল সুপ্রিয় মহাশয় কালকে খুব হেসে, আমার ধারণা এরকম বহু সাক্ষাৎকারে আমরা মুখোমুখি হয়েছি, একটা হেসে কথাটা এড়িয়ে যেতে পারত। তাকে কালকে যেভাবে হোক, তুমি জানো যে একটা যে কোনো সংবাদ মাধ্যমে এক একটা পলিসিতে চলে, তোমার তাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু সে তো পেশাগত ভাবে প্রশ্ন করাটাই আমাদের পেশা, সমালোচনা করাটাই আমাদের পেশা। তাহলে আমরা হুমকির মুখে পড়বো? আমি যদি আবার সরাসরি সেই জায়গা থেকে ফিরে আসি, সেটা অন্য একটা সংবাদ মাধ্যম বা সাংবাদিকের বিষয়, আমরা সেই জায়গায় না ঢুকে যদি আবার আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনেই ফিরে আসি, তাহলে কালকে এতদিন আমরা গতকালই আলোচনা করছিলাম যে মূলত তিনটে বিষয়কে সামনে রেখে, মূলত চারটে বিষয় কালকে আমরা বলেছি। 4টে বিষয় হলো না, আজ থেকে 5টা বিষয় হলো। একটা ছিল আমাদের গতকালকে ছিল এসআইআর, ভাতা, দুর্নীতি এবং তার সঙ্গে অনুপ্রবেশ এবং বিভিন্ন মানুষের অবস্থান, চাকরি, বেকারত্ব, দুর্নীতি, এইসব দুর্নীতির আমরা একটা প্রশ্ন তুলেছিলাম। কিন্তু এসআইআর আমি বলেছিলাম যে এসআইআর এবং ভাতা পাল্লায় ভারী, সেখানে কিন্তু আবার সংযোজিত হলো আর একটা বিতর্কিত বিষয়, যে রাজ্যপাল বদল। এটা কিন্তু আমাদের রাজ্যের যারা একটু সচেতন নাগরিক রয়েছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই আমার ধারণা সমালোচনার প্রেক্ষিতে দেখবে। কিন্তু সেই সমালোচনাটা কতটা পজিটিভ হবে বা কতটা নেগেটিভ হবে, সেটা কিন্তু ভোটের বাক্সেই প্রমাণিত হয়ে যাবে। বাংলার মানুষ কি ম্যান্ডেট দেয়। আচ্ছা, এ প্রসঙ্গে এটা জানতে চাই, আপনার অতীত যে এতগুলো বিধানসভা ভোট গিয়েছে, মনে পড়ে এইভাবে ভোটের আগে রাজ্যপাল বদল করে পরিস্থিতি এরকম তৈরি হওয়া, এরকম কোন অতীত ইতিহাস অতি সাম্প্রতিক গত 25-30 বছরের মধ্যে? না, হয়নি তো। এটা তো এসআইআর এর ঘা শুকোনোর জন্য আগে থাকতে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল বদল। কিন্তু এই উত্তাপ বাংলার মানুষ ম্যান্ডেটে কি দেবে, সেটা কিন্তু আগাম ধারণা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা এখনই বলবো না। কিন্তু আমি বারবার বলছি, এবারের নির্বাচনে এসআইআর, দুর্নীতি, ভাতা, লক্ষ্মীর ভান্ডার সংযোজিত হলো এই রাজ্যপাল বদল, এবং আগে থাক থেকে সেনাবাহিনীর, কেন্দ্রীয় বাহিনীর যে দাপাদাপি শুরু হয়েছে, এটা পশ্চিমবাংলার মানুষ কিভাবে নেবে সেটা আমার ধারণা যে খুব যে ভালোভাবে নিচ্ছে, আমরা কান পাতলেই কিন্তু শোনা যাচ্ছে। তুমি জানো যে আমাদের বর্ডার এরিয়াগুলোতে যা পরিস্থিতি শুরু হয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আমাদের একেবারে প্রান্তিক যে জায়গা বনগা, বসিরহাট, সেসব জায়গায় যে কান পাতলে যেটা বোঝা যাচ্ছে যে ভোট দিতে না পারলেও তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এই কথা কারা বলছে, কেন বলছে, কি আশঙ্কা তৈরি হয়েছে, কি ঘা শুরু হয়েছে, কি মানুষের সংকটাপন্ন জায়গায় যাচ্ছে, সেটা কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে। ভোটের বিষয়টা হচ্ছে যে এবারের ভোটে যেটা বেশি ব্যাপার, এবারে মাইকে বেশি চেল্লামেল্লির সুযোগ পাবে না কোনো রাজনৈতিক দল, কেন ভোট ঘোষণা হতে হতেই ভোট শুরু। তো স্বাভাবিকভাবেই মানুষ কাকে ভোট দেবে, কাকে ম্যান্ডেটটা দেবে, এটা কিন্তু নতুন করে আর ইশতেহার ছাপিয়ে মাইক বাজিয়ে প্রচার প্রচারণা করে কোনো লাভ হবে না। আমার ধারণা যে এই বর্তমান পরিস্থিতি, বাংলার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিই কিন্তু বাংলার মানুষের কাছে ভোট কিভাবে কাকে দেব, কেন দেব, তার ইশতেহার কিন্তু রচনা হয়ে গেছে। তবে পরমাশিস, আপনার কথার রেস ধরে একটা কথা বলতেই পারি যে এবার এই যে ভোট হওয়ার আগে থেকে বা বিগত কয়েক মাস কয়েক বছর ধরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই আছে, পশ্চিমবঙ্গ দিয়ে আমরা আলোচনাটা রাখি, কেন্দ্র রাজ্য সংঘাত। রাজ্যের একাধিক অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে, 100 দিনের কাজের টাকা বিভিন্ন রাজ্যের প্রাপ্ত বন্ধ করে দেওয়া, আবার বিভিন্ন রাজ্যের কে সুবিধা দেওয়ার জন্য নাম বদল হলেও পশ্চিমবঙ্গের নাম বদল, ওয়েস্ট বেঙ্গল নাম বদলের বিষয়টি ঝুলিয়ে রাখা, রাজ্যের একাধিক সিদ্ধান্তকে ঝুলিয়ে রাখা, এই যে বিষয়গুলো চলছিলই, কেন্দ্র রাজ্য সংঘাত। আবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, বিজেপি সরকারের তরফ থেকে একাধিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। এই একে অপরের বিরুদ্ধে সংঘাতটা বা
একে অপরকে দোষারোপের পালা বারবার চলে এসছে। এই দোষারোপ, এই সংঘাতটা বোধহয় এই রাজ্যপালকে বদল করে এবং এমন একজনকে দায়িত্ব দেওয়া হলো যার অতি সাম্প্রতিক ইতিহাস বলছে তামিলনাড়ু দায়িত্ব থাকার সময় তার সঙ্গে সেই সংশ্লিষ্ট রাজ্যের তামিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত যে বিপুল পরিমাণে জায়গায় পৌঁছেছিল। এমন একজনকে, বিতর্কিত মানুষকে, প্রশাসনিক দায়িত্ব সামলানো মানুষকে এনে কোথাও যেন আবার সেই কেন্দ্র রাজ্য সম্পর্কটাকে আরো জটিল করলো এই বিধানসভা ভোটের আগে। একদমই তাই। শোনো, কেন্দ্র রাজ্য সংঘাত, এটা আমার এখন 51 বছর বয়স হয়েছে, আমি যবে থেকে একটু বুঝতে শিখেছি, বড় বুঝতে শিখেছি, কেন্দ্র রাজ্য সংঘাত আমরা ক্রমশই দেখে এসেছি, সেটা নতুন কিছু নয়। কেন্দ্র রাজ্য সংঘাত, কেন্দ্র বলছে আমরা একটা টাকা দিয়েছি, হিসাব পাইনি, এরা বলবে যে আমাদের পাওনা টাকা দেয়নি। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে যত মিটিং মিছিল যেখানে যা করছে তিনি কিন্তু খুব সুচারুভাবে এই বিষয়গুলিকে তুলে ধরছে। আবার পাল্টা ভাবে তুমি যদি দেখো যে বিজেপির তরফ থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু এই অভিযোগ, পাল্টা অভিযোগ দিয়ে ভোটের যে রাজনীতি, আমি পাইনি, হিসাব দেয়নি, কিন্তু ম্যান্ডেটটা কি হচ্ছে? সাফারার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। যে সাফারার হবে, তখন তুমি যখন বিপদে পড়বে, তোমার অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু বিপদের সময় যখন কেউ তোমার গিয়ে পাশে দাঁড়াবে, তুমি সামান্য হলেও একটা সহানুভূতি বা তার প্রতি তুমি একটা রেসপেক্ট রাখবে। সেই রেসপেক্টের ফলে কিন্তু ভোট বাক্সে গিয়ে ফাইনালি সেইখানে গিয়ে কিন্তু ভোটটা পড়ে। এখন ফাইনালি অকারণে চিৎকার চেঁচামেচি করে তো লাভ নেই। তুমি হিসেব দিয়ে চেয়েছো, তুমি হিসেব পাচ্ছ না, তুমি সেটা নিয়ে কথা বলো। তুমি রাজনীতির মঞ্চে এটা বলছো, তুমি বলছো 100 দিনের টাকা পাইনি, পেয়েছি কি পাইনি, এটা তো সরকারের হিসেবের খতিয়ানেই থাকার দরকার। তাহলে তো সেই খতিয়ান কি সাধারণ মানুষ গিয়ে প্রত্যেকে অ্যাকাউন্টসের চেকিং এর মতন দেখবে? এটা তো সম্ভবপর নয়। আমি মানুষের কাছে কি কল্যাণকর কাজ করতে পেরেছি বা পাচ্ছি না, সেটাই কিন্তু রাজনৈতিক লোকেরা সেই ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে সেটা তুলে ধরে। এই যে পালা বদল, কেন্দ্রীয় বাহিনী নামানো, রাজ্যপাল বদল, এগুলো একটা কুৎসার রাজনীতি, এবং এটা ঠিক একটা গণতান্ত্রিক দেশে সিস্টেমেটিকের মধ্যে, সাংবিধানিক নিয়মের মধ্যে এগুলো আমার মনে হয় এগুলো একটা দ্বিচারিতা, এটা একটা গায়ের, যেটা ডোনাল্ড ট্রাম্পও করছেন। মানে যেটা আমি আমাদের আগের প্রসঙ্গের আলোচনায় করলাম, এভাবে একটা রাজ্য বা দেশের উন্নতি সাধন কিরকম ভাবে কি হবে, এটা কিন্তু সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে রাজনীতিকরা, অবশ্যম ভাবে রাজনীতিকরা এটা ঠেলে দিচ্ছে। আর সাধারণ মানুষ সাফারার হচ্ছে, কোথাও দুর্নীতি জায়গা পাচ্ছে, আইনের দরজা দিয়ে তারা বেরিয়ে আসছেন। আইনের প্রতি মানুষের প্রতি একটা শেষ ভরসা থাকে, আইনের জায়গা, সেটা রাজনীতিকরাও ব্যবহার করছেন, সাধারণ মানুষও সেটা ভরসা করে। কিন্তু মূল প্রেক্ষাপট মানুষকে সুস্থভাবে বাঁচতে দেওয়া, তাকে একটা পরিবেশ দেওয়া, একটা সুস্থ পরিবেশ। সেই সুস্থ পরিবেশ পেতে গেলে যেটা দরকার, সেটা কিন্তু এখন এই মুহূর্তে বড় সংকটাপন্ন জায়গায় রয়েছে। সেটা কেন্দ্র বলো, রাজ্য বলো, তারা এটা তো যেহেতু তারা দিল্লিতে রয়েছে, একটা ক্ষমতা দেখানোর চেষ্টা করবে, কিন্তু ক্ষমতা কাকে দেবে? রাজ্যের মানুষকে ক্ষমতা দেখাবে? ভোটটা দেবে তো রাজ্যের মানুষ। তো দেখা যাক আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ কাকে ম্যান্ডেট দেয়, পশ্চিমবঙ্গের মানুষ কোন পথে এগোচ্ছে, গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। আমরাও নজরে দৃষ্টি রাখবো এবং আলোচনা একেবারে উচ্চস্বরেই করব, ভালো বা মন্দের বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ প্রমাশিস আপনাকে। এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই বোধহয় উত্তাপটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গায়ে গায়ে লেগে গিয়েছে। ভোটের দিন ঘোষণার পর কোন দিকে এগোবে, কি হবে কি না হবে, আরো তর্ক বিতর্ক, পক্ষ বিরোধী পক্ষ, সংঘাত, আরো অনেক কিছু থাকবে, অনেক আলোচনা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজকের মন্তব্যের সঙ্গে, আজকের আলোচনার সঙ্গে যদি সহমত থাকেন বা যদি আপনাদের বিরুদ্ধ মত থাকেন, লিখে জানান। সঙ্গে থাকুন, আমাদের কমেন্ট করুন। আপনাদের মন্তব্যই আমাদের এগিয়ে চলতে উৎসাহিত করবে। অনেক ধন্যবাদ। নমস্কার।